শিশুদের এই অতিরিক্ত রাগ বা অভিমানের কারণটা কি? আমাদের দেখা যায় দৈনন্দিন যে প্র্যাকটিস বা বাচ্চাদের যে আমরা হসপিটালে যে রোগীগুলো ম্যানেজ করে থাকি তার মধ্যে একটা অংশ এইরকম সমস্যা নিয়ে এসে থাকে। আর ইদানিং বাবা মারা এ ব্যাপারে অনেক বেশি সচেতন। যখনই বাবা মারা তাদের একজন বা দুজন বাচ্চা যাই থাকুক না কেন, তারা চায় একটা বাচ্চা পরিপূর্ণভাবেই সে বিকশিত হোক, তার সব কিছু ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করতে পারে, সেইভাবেই সে বেড়ে উঠুক। তো হঠাৎ করে কিছু কিছু বাচ্চা দেখা যায় যে তারা খুব বেশি অতিরিক্ত রাগ মেজাজ হারিয়ে ফেলেছে। তো একটা বয়সে এটা আমরা নির্দিষ্ট ধরিয়ে নেই যে এটা স্বাভাবিক। যেমন প্রথম ১.৫ বছর বা ১৮ মাস বয়স থেকে বাচ্চাদের ২.৫ বা ৩ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এই রাগ বা তার অভিমান, হঠাৎ করে কোনো কিছু না পেলে সে চিৎকার চেঁচামেচি করা অথবা ঠাস করে মাটিতে শুয়ে পড়া, এই ব্যাপারগুলো একটা স্বাভাবিকভাবে সব বাচ্চারা এই স্টেজের ভিতর দিয়ে যায়। আমরা যেটা অনেক সময় বড় একটু বাচ্চাদের যেমন অ্যাডোলেসেন্স ক্রাইসিস বলি, যে হরমোনাল চেঞ্জের সময় একটা পরিবর্তন হয়, এই বাচ্চাগুলোরও এখানে মেধার ব্রেইনের একটা বিকাশের একটা পর্যায়ে তাদের ক্ষেত্রে ব্রেইনটা যে নিউরনগুলো বেশি বেশি তৈরি হয়, তখন কিছু এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার বেশি রিলিজ হয়। তো এই বয়সে বাচ্চারা এই ধরনের রাগ দেখাবে, এটা খুব স্বাভাবিক। এবং সেই কন্ডিশনটাকে আমরা বলে থাকি টেম্পার ট্যান্ট্রাম। এই ট্যান্ট্রাম বাচ্চারা করবে, এটাকে খুব স্বাভাবিকভাবে আমরা ধরে নিই। কিন্তু কখনো কখনো দেখা যায় এই বয়সের বাইরে অথবা এই বয়সের ভিতরেই যেটা একদম স্বাভাবিক থাকে না, স্বাভাবিক মাত্রার থেকে অনেক বেশি করে বা কোনো কারণ ছাড়াই বা সারাদিনই করতে থাকে, তখন দেখা যায় যে পিতামাতারা আমাদের চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকে। তখন আমরা এর কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করি। আপনি বলছিলেন যে এখনকার অভিভাবকরা খুব সচেতন বাচ্চাদের এই ধরনের আচরণের ব্যাপারে, কিন্তু আমি বলবো যে এখানে কিন্তু দুটো গ্রুপ রয়েছে। একটা গ্রুপ হচ্ছে খুব সচেতন, অর্থাৎ বাবা মায়ের কথা বলছি। আরেকটা গ্রুপ মনে করে যে বাচ্চারা এরকম করবেই, এটা তাদের সহজাত একটা স্বভাব হতে পারে। সুতরাং যারা এটাকে ইগনোর করে থাকে, অবহেলা করে থাকে যে বাচ্চার এই অতিরিক্ত মেজাজ, অতিরিক্ত রাগ বা অতিরিক্ত অভিমান করাটা, সেটাকে তারা মনে করে যে তাদের স্বাভাবিক আচরণের একটা অংশ, তাদের ক্ষেত্রে পরবর্তীতে কি কি ধরনের অসুবিধা হতে পারে? এটা খুবই প্রাসঙ্গিক একটা ব্যাপার। এই ধরনের অ্যাক্টিভিটিসটাকে তারা ইগনোর করে এবং তখন দেখা যায় যে আশেপাশে যারা আছে তাদের আত্মীয় স্বজন অথবা প্রতিবেশী, তারা এটাতে খুব বেশি বিব্রত বোধ করে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের তাদের ব্যাপারে বলতে হবে যে সচেতনতাটা তৈরি করা, যে কতটুকু গেলে কোন পর্যায়ে গেলে এটাকে আমি স্বাভাবিক ধরবো এবং কোন পর্যায়ে গেলে এটাকে অস্বাভাবিক ধরবো। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় আমি আপনার কাছে জানবো যে অনেক সময় আমরা দেখেছি যে বাবা মায়ের কখনো বুঝতেই আসলে পারে না যে এটি যে অস্বাভাবিক কোনো আচরণ। সেটাই অনেক সময় দেখা যায় যে সে হয়তো অন্য একটা বাচ্চার কোনো একটা সমস্যা নিয়ে আসছে, তখন দেখা গেল তার আরেকটি বাচ্চা সে এই ধরনের কাজ করছে, যেটাকে আমার একজন চিকিৎসক বা চাইল্ড নিউরোলজিস্ট হিসেবে মনে হচ্ছে যে বাচ্চাটা তো স্বাভাবিক না। তখন আমি তাদেরকে কিছু প্রশ্ন করার পর হয়তো দেখা যায় তারা বলে যে না, ও তো এরকমই, আসলে ও সব জায়গায় এরকম করে থাকে। এবং বাসার সেটিংসের বাইরেও সে যখন একটা অপরিচিত জায়গাতে অথবা তার স্কুল প্লেগ্রাউন্ড, সেখানে গিয়েও যখন এই ধরনের আচরণগুলো করতেই থাকে এবং সেটার জন্য তারা বাইরে থেকে তাদের অনেক সময় এটার জন্য একটা নালিশ চলে আসে পিতামাতার কাছে, তখন এটাকে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে যে তার বাচ্চা আসলে কেন এগুলো হচ্ছে। তো অনেক ক্ষেত্রে এটাকে স্বাভাবিক ধরা যায়, যেটা বললাম যে একটা নির্দিষ্ট বয়সের ভিতরে, কিন্তু এই বয়সের বাইরে গেলে বা এই সীমার অতিক্রম করলে সেটাকে অবশ্যই আমাদের চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কারণ এটার কিছু কারণ থাকে, এটার পিছনে কিছু কারণ থেকে থাকে। তো সেই কারণগুলো নিয়ে আসলে আমাদের চর্চা করতে হয় এবং সেই কারণগুলোকেই আমাদের প্রতিহত করতে হয়। আমরা কারণটা বিস্তারিত জানতে চাই, কেননা এই ধরনের সমস্যাগুলো বর্তমানের প্রেক্ষাপটে কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে এবং একটা মূল কারণ হিসেবে ধরা হচ্ছে যে বাচ্চারা এখন অতিরিক্ত পরিমাণে মোবাইল বা গ্যাজেট আইটেমের প্রতি এডিকশন হচ্ছে। এর বাইরে আর কি কি আসলে সোশ্যাল ফ্যাক্টরস রয়েছে? সোশ্যাল ফ্যাক্টর, আর সবার আগে যেটা হচ্ছে যে পারিবারিক ঘর থেকেই ব্যাপারগুলো শুরু হয়। তো একটা বাচ্চা অনেক সময় দেখা যায় যে বাবা মার দুটো বাচ্চার ভিতরে যদি গ্যাপটা কম থাকে, যে একটা বাচ্চা যখন যে বয়সে 1.5 থেকে 2 বছর উপনীত হলো, তখনই মা আরেকটা সন্তান ক্যারি করলো, তখন সম্ভবত ওই বাচ্চাটাকে একটা ইমোশনাল যে সাপোর্টটা পাওয়ার কথা ছিল সেই এই বয়সটাতে সেটা সে পায় না। তখন বাচ্চাটা একটা হতাশ হয়ে পড়ে। এই হতাশা থেকে কিন্তু ওর ভিতরে এরকম আচরণগত যে সমস্যাগুলো সেগুলো দেখা দিতে পারে। সে তখন যে কোনোভাবে টেম্পার ট্যান্ট্রাম শো করে তার পিতামাতার দৃষ্টি আকর্ষণ করতে চায়। তখন এটাকে আমরা কিন্তু খুব স্বাভাবিকই ধরি। তখন বাবা মার বুঝতে হবে
যে যেই বাচ্চাটা মাত্র পৃথিবীতে আসছে ওর যতটুকু কেয়ার তার বাইরে এই বাচ্চাটাকে কিন্তু ইমোশনালি তাকে একটু বেশি অ্যাটাচ থাকতে হবে এবং ওকে গুরুত্ব দিতে হবে বেশি। যেমন বাবাকে অনেক সময় বলে থাকি যে আপনি বাইরে থেকে আসার পরে আপনি ছোট বাচ্চাটাকে না খুঁজে আগে এই বাচ্চাটাকে খুঁজবেন, যে তোমার কি প্রয়োজন সেটাকে আপনি বলতে হবে। এছাড়া দেখা যাচ্ছে যে অনেক সময় কিছু নিউরোলজিক্যাল প্রবলেম সেগুলো এই ধরনের আচরণগত সমস্যা নিয়ে দেখা দিতে পারে। যেমন মৃগী রোগ, ইপিলেপসি যেটাকে আমরা বলে থাকি, সেই এপিলেপসি কিন্তু নন কনভালসিভ এক ধরনের ইপিলেপসি আছে, যেটাতে দেখা যায় বাচ্চারা হয়তো ওরকম বাইরে থেকে খিঁচুনি হচ্ছে না, যেটাকে বাবা মা ভয় পেয়ে থাকে, সেটা হচ্ছে না, কিন্তু বাচ্চাটা এরকম আচরণগত সমস্যা দেখা দিচ্ছে। সে সবার সামনে হয়তো বা দেখা যায় কি যাকে তাকে সে যার গায়ে হাত দেওয়ার কথা না তার গায়ে হাত দিচ্ছে, মারামারি করছে, অথবা জিনিস খুব বেশি ভাঙচুর করছে, নিজেকে নিজে আঘাত করছে, অকারণে চিৎকার চেঁচামেচি করছে। এই লক্ষণ দিয়েও কিন্তু মৃগী রোগ প্রকাশ পেতে পারে। আর আপনি যেটা বললেন যে খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের গ্যাজেট ব্যবহার করা, তো সেইখানে দেখা যায় যে কিছু কিছু বাচ্চা কিছু কিছু ক্যারেক্টারের ভিতরে ঢুকে যায়। এমন হতে পারে যে কার্টুনে সে ওরকম কিছু একটা দেখেছে যে অকারণে চিৎকার করে, অথবা কার্টুনে এরকম কেউ একজন দেখেছে যে সে অকারণে মাটিতে পড়ে যাচ্ছে রাগ করে, সেই ক্যারেক্টারগুলোকে সে ভিতরে নেওয়ার চেষ্টা করে। আরেকটা যেটা হয় যে আমরা যেটাকে বলি ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, তো সেই এটা ধরে ভিতরে একটা জেনেটিক প্রবলেম তার থাকা সত্ত্বেও এটাকে আবার পরিবেশ বাধ্য করে এই জেনেটিক্সটাকে এক্সপ্রেস করতে। সেই পরিবেশটাই হচ্ছে তার একটা ব্যাড ইনফ্লুয়েন্স, যেটা হচ্ছে যে গ্যাজেট। আমরা একটা বয়সে গ্যাজেটটাকে ইনহিবিট করি, বিশেষ করে যখন ব্রেইনের ডেভেলপমেন্টটা হয় প্রথম 3 থেকে 5 বছর পর্যন্ত। এই বয়সটাতে বাচ্চাদের ব্রেইনের নিউরনাল যে স্টিমুলেশনগুলো তার পাওয়ার কথা, সেটা আসে পরিবেশ, তার পারিপার্শ্বিক, তার পিতামাতা একটা সুন্দর একটা উদ্দীপনা পাবে, এটি আমরা আশা করি। কিন্তু এককেন্দ্রিক একটা যোগাযোগ মাধ্যমে ঢুকে যাওয়া, অথবা যেই যোগাযোগ মাধ্যমে স্ক্রিন খুব দ্রুত পরিবর্তন হয়, একটা থেকে আরেকটা সে দ্রুত শিফট করে। আজকাল কিন্তু এগুলো আরও বেশি, বাচ্চারা রিলস দেখে এবং দেখা যায় এটা পছন্দ হলো না, সেটা সরিয়ে আরেকটা দেখছে, সে খুব দ্রুত শিফট হচ্ছে। এতে করে তার ব্রেনের ভিতরে কিন্তু ওই ধরনের একটা পরিবর্তন চলে আসে, সে অ্যাটেনশনটা ধরে রাখতে পারছে না। সে এটাই যে তার যে কোনো একটা কিছু শিখতে গেলে কিন্তু খুবই বেশি অ্যাটেনটিভ হতে হয়, স্টেবল হওয়াটা দরকার, কিন্তু সেটা হয় না। এই গ্যাজেটটা তার ভিতরে এই পরিবর্তন করে।